দেখুন, দুর্নীতিতে জিরো টলারেন্স নীতি নিয়েছে এই বর্তমান সরকার, আর তারপর একের পর এক গ্রেপ্তারি আমরা দেখেছি। অভিষেক বন্দ্যোপাধ্যায় ঘনিষ্ঠ দেবরাজ চক্রবর্তী, যিনি প্রাক্তন কাউন্সিলর, তার গ্রেপ্তারির পর এবার তার ঘনিষ্ঠ বৃত্ত পুলিশের রাডারে। দেখুন, গ্রেফতার হতেই বিধাননগর পুরসভার প্রাক্তন মেয়র পরিষদ ও প্রাক্তন তৃণমূল কাউন্সিলরের বিরুদ্ধে সামনে আসছে গুচ্ছ গুচ্ছ অভিযোগ। প্রশ্ন উঠছে, তৃণমূল আমলে কি তোলাবাজির নেটওয়ার্ক তৈরি করেছিলেন দেবরাজ চক্রবর্তী? এবার পুলিশের নজরে দেবরাজ চক্রবর্তীর ঘনিষ্ঠরা। জিজ্ঞাসাবাদের জন্য বিধাননগর পুরসভার 6 জন প্রাক্তন তৃণমূল কাউন্সিলর ও দেবরাজের এক ছায়াসঙ্গী সহ 7 জনকে ডেকে পাঠালো পুলিশ, যাদের নাম উঠেছিল অভিযোগকারীদের মুখেও। তো তোলাবাজ তুলতো, সমরেশকে দিয়ে তুলতো। কাজটা বন্ধ রাখুন, আমি কারণ কি বন্ধ রাখুন দেখছি। কে বলেছিল এটা? ওই দেবরাজের লোকরা আমাকে মনের সঙ্গে কাজ এসে বলছে আমি সেটেলমেন্ট করে দিচ্ছে বলে 30 লাখ টাকা সেটেলমেন্ট হয়েছে। দেবরাজ কাণ্ডে বিধাননগর কমিশনারেট 8 সদস্যের এসআইটি গঠন করে তদন্ত শুরু করেছে। সেই বিশেষ তদন্তকারী দল শনিবার তলব করে দেবরাজ চক্রবর্তী ঘনিষ্ঠ 7 জনকে। সেই তালিকায় রয়েছেন 27 নম্বর ওয়ার্ডের প্রাক্তন কাউন্সিলর বিনু মণ্ডল, 24 নম্বর ওয়ার্ডের প্রাক্তন কাউন্সিলর মনীষ মুখোপাধ্যায়, 16 নম্বর ওয়ার্ডের প্রাক্তন কাউন্সিলর গোপাল বাগুই, 9 নম্বর ওয়ার্ডের প্রাক্তন কাউন্সিলর সমরেশ চক্রবর্তী, 26 নম্বর ওয়ার্ডের প্রাক্তন কাউন্সিলর মাইকেল নস্কর এবং 6 নম্বর ওয়ার্ডের প্রাক্তন কাউন্সিলর সম্রাট বড়ুয়া। তোলাবাজির মামলায় আগেই গ্রেফতার হয়েছিলেন সমরেশ চক্রবর্তী, মাইকেল নস্কর, সম্রাট বড়ুয়া। বর্তমানে জামিনে বাইরে রয়েছেন। এছাড়াও হাজিরা নোটিশ পাঠানো হয় দেবরাজ চক্রবর্তী ছায়াসঙ্গী বলে পরিচিত রতন মৃধাকেও। শুধুমাত্র বিধাননগর পুরসভা নয়, দক্ষিণ দমদম পুরসভারও একাধিক কাউন্সিলর এবং তৃণমূল নেতাও কিন্তু কার্যত স্ক্যানারে রয়েছে এই সিটের বা তদন্তকারীদের, যাদের মাধ্যমে বিভিন্ন প্রমোটারের কাছ থেকে টাকা তোলা হতো এবং তারা মিডিয়েটর হিসেবে কাজ করতেন এবং সেই টাকার একটা মোটা পোর্শন বা লার্জ অ্যামাউন্ট তা কিন্তু পৌঁছে যেত সরাসরি দেবরাজের কাছে। এবং এই যে গোটা ঘটনাটা 2015 সাল থেকে এরকম হচ্ছে বা কখনো 2021 সাল থেকে হচ্ছে, এবং কতদিন ধরে এই টাকা তোলা হতো, তাদের কি ভূমিকা থাকতো, কি ইনস্ট্রাকশন তাদের কাছ থেকে থাকতো, সেটা কারণেই কিন্তু বা জানার জন্যই কিন্তু বা তথ্য আরো সন্ধান করার জন্য কিন্তু এই 4 জনকে তলব করা হয়েছে। কিভাবে চলতো দেবরাজের দলবলের তোলাবাজির অপারেশন? পুলিশ সূত্রে খবর, কোথাও নতুন প্রমোটিং বা প্রজেক্ট শুরু হলেই হাজির হতো দেবরাজ বাহিনী। দাবি করা হতো মোটা অঙ্কের টাকা দিতে না চাইলে প্রজেক্টের নকশায় খুঁত বের করত বিধাননগর পুরসভা। নকশায় খামতি আছে বলে ধরানো হতো সরকারি নোটিশ, বন্ধ করে দেওয়া হতো কাজ। বাধ্য হয়ে প্রমোটাররা স্থানীয় কাউন্সিলরের দ্বারস্থ হলে চলতো লাখ লাখ টাকার রফা। টাকা পেলেই ফের মিলত কাজ শুরুর সবুজ সংকেত। এরকম নোটিশ ফোটিশ অনেকই আসতো, এসে কাজ বন্ধ হতো, আবার কিছুদিন পরে সেগুলো চালু হয়ে যেত। তা এখানে এই টাকা তুলতো দেবরাজ, এইভাবেই টাকা তুলতো। যে কাউন্সিলর করে আর কি, তাদের মিডিয়ার হিসাবে ব্যবহার করতো। দেবরাজ আমাকে পাঠালো যে তুমি সমরেশের সাথে কথা বলে নাও, ঠিক আছে। ধুমকি, সমরেশ আমাকে ধুমকি দিল, কাজ বন্ধ করে দেবো, তোমার কোন বাবা আছে বাঁচাবে। পুরসভা নোটিশ পাঠাচ্ছে, কিন্তু টাকা দিলে আর পুরসভার তরফ থেকে সেটা কোনো রেসপন্স আসতো না, সেরকম কোনো রেসপন্স আসতো না। কাজ শুরু করা ফের কাজ শুরু। পুলিশ সূত্রে খবর, এই তোলাবাজি কাণ্ডে তদন্তকারীদের স্ক্যানারে রয়েছেন 30 জনেরও বেশি জনপ্রতিনিধি, যার মধ্যে আছেন বিধাননগর পুর নিগম ও দক্ষিণ দমদম পুরসভার একাধিক প্রাক্তন তৃণমূল কাউন্সিলর এবং রাজারহাট নিউ টাউনের বেশ কিছু হেভিওয়েট তৃণমূল নেতা। সুকান্ত মুখোপাধ্যায়, এবিপি আনন্দ, কলকাতা। অর্থাৎ দুর্নীতির একটা র্যাকেট চলছিল। কিভাবে র্যাকেট চলছিল একেবারে সেই প্রেজেন্টেশন আপনাদের সামনে তুলে ধরছি। লেনদেন, সেখানে হচ্ছে অভিযোগের পাহাড় একের পর এক। এই যে দুর্নীতির র্যাকেটটা ছড়িয়েছিল বা এটা প্রথম কখন সামনে আসে, কিশোর হালদার যিনি প্রমোটার যখন মার খান, আর সেই সময় অর্থাৎ তৃণমূল যখন ক্ষমতায় ছিল, এই কিশোর হালদারকে যিনি মারধর করেছিলেন, যে অভিযোগ সামনে এসেছিল, কাউন্সিলর বাগুইহাটি 9 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সমরেশ চক্রবর্তী। সেই সময় অর্থাৎ তৃণমূলের আমলে পুলিশ তার টিকিটি পর্যন্ত ছুঁতে পারেনি। তারপর সমরেশ চক্রবর্তীকে প্রচুর খোঁজাখুঁজি হয়। তারপর হঠাৎ করে একদিন দেখা গেল তিনি চলে যান কোর্টে সোজা, সেখানে গিয়ে আত্মসমর্পণ করেন এবং জামিন নিয়ে নেন। পালা বদলের পর সমরেশ চক্রবর্তীকে গ্রেপ্তার করা হয়। কিন্তু এই যে র্যাকেটের জন্য, র্যাকেটের খোঁজের জন্য এই যে 7 জনকে ডেকে পাঠানো হয়েছে, এখনো পর্যন্ত অনিল দা কেউ যে হাজিরা দিয়েছে বলে জানা নেই। কিন্তু প্রশ্নটা সেই জায়গায় ঘুরে ফিরে আসে। কিশোর হালদার তিনিও বলছেন যদি পালা বদল না হতো তাহলে যে কি অবস্থা হতো সেটা ভেবেই ভয়ে সবাই শিউরে উঠছেন। মানে এতদিন পর্যন্ত কেউ জানতো না, এটা তো সত্যি মানা সম্ভব নয়। একটা ব্যাপার আপনাদের চ্যানেলে আমি বলেছিলাম, ওই হার্বিভোরাস, কার্নিভোরাস ও অমনিভোরাস এগুলো কোনো ডিকশনারিতে পাওয়া যায়, কিন্তু এরা এমন একটা স্পেসিস তৈরি করেছে
এটা আপনি অক্সফোর্ড কেন, কেমব্রিজ কেন, ওয়েবস্টার কোনো ডিকশনারিতেই পাবেন না। এমন একটা স্পেসিস এরা তৈরি করেছে, ইট, বালি, চুন, সুরকি, গরু, ছাগল, মাছ, এমনকি ওরা পায়খানা পর্যন্ত খেয়ে নিয়েছে। স্বচ্ছ ভারত মিশনের পায়খানা রয়েছে, সেটাও নিজের বাড়িতে বসিয়ে দিয়েছে। এখন তো দেখলাম সিশোর থেকে আরম্ভ করে তোমার ম্যানগ্রোভ পর্যন্ত খেয়ে নিয়েছে। এই যে কী স্পেসিস! আর এরা মাটিও চুরি হয়েছে, মাটিও খেয়ে নিয়েছে। মাটি তো আছেই, সে তো নেত্রী তো বলেছেন, তুমিই বলেছিলে, রামকৃষ্ণদেবের কথাটা কোট করেছিল। আমি বলেছিলাম, ঠাকুর রামকৃষ্ণদেব বলেছিলেন যত মাটি তত টাকা। এই ঠাকুর বলছেন মাটি টাকা, মাটি মাটি টাকা। নেত্রী বলেছেন যত মাটি তত টাকা। তা মাটি করবে, তো অসুবিধা কী আছে? তো আর একটা জিনিস হচ্ছে, এই নিচের তলার লোকেরা আইনকে মানবে কেন? নেত্রী কী করেছেন? দেশের মহামান্য শীর্ষ আদালতের রায় মানেননি। টাটা কোম্পানির টাকা ফেরত দেবার কথা, টাইম বাউন্ড ছিল, ফেরত দেননি। ডিএর টাকা দেবার কথা ছিল, ডিএ মারাতে উনি পিএইচডি করেছেন। আর টাকা যাদের পয়সা নিয়ে যাদের চাকরি দিয়েছেন তাদের টাকা ফেরত নেবার কথা ছিল, সেটাও মানেননি। উনি নিজে কোনটা মেনেছেন? মার্ডার কেস চাপা দেবার জন্য কোনো সরকার যে 22 জন লয়ার দেয় এবং প্রমাণ লোপাট করার জন্য মহামান্য শীর্ষ আদালতের বেঞ্চে নানা রকম জাগলারি অফ ওয়ার্ড করেন। একবার বলছেন আমরা সব দিয়ে দিয়েছি, তারপরে যে লার্নেড সলিসিটর জেনারেল বললেন না না আমরা 6টা টুকরো পেয়েছি, তখন বললেন টেকনিক্যাল গ্লিচ, তারপরে বললেন না না আমরা সব দিয়ে দিয়েছি। এই যদি অবস্থায় শীর্ষ নেতৃত্বের, তার নিচে তোলা তো এরকম করবে, তো অস্বাভাবিক কী আছে? জল কি করে? ওপরে ঢাললে কি হয়? অনির্বাণবাবু বলেছিলেন বাষ্প হয়ে যায়। জল ওপরে ঢালে নিচে গড়াবে, ওপর থেকে দেখেই তো শিখছে। সোনা পাচার করলে পুলিশ ধরে কাস্টমসকে দেয়, এখানে সোনা পাচার করে আনছে তার জন্য আটকেছে কাস্টমস। পুলিশের কর্তারা কাঁধে অশোকস্তম্ভ লাগিয়ে দৌড়চ্ছেন সেখানে তাকে ছাড়িয়ে আনতে। হয়তো অনির্বাণবাবু বলবেন যে কাস্টমস কেন ছাড়লো? আরে কাস্টমস ছাড়বে না কেন? এখানে যে শাসন ব্যবস্থাটা ছিল, কাস্টমস অফিসার তো জানেন যে আমি যেই এয়ারপোর্ট থেকে বেরোবো আমাকে একটা গাঁজা দিয়ে বা কোকেন দিয়ে কেস দিয়ে দেবে, আমি সাসপেন্ড হয়ে বসে থাকবো, পরের দিন খবরের কাগজে বেরোবে উনি ইয়ে করেছেন। এই একটা অ্যাডমিনিস্ট্রেশন চলেছে। তো এখন সেই অ্যাডমিনিস্ট্রেশন তুমি আশা করো কী করে? পুলিশ খুঁজে পাচ্ছে না, সবাই জানে পুলিশ আর খুঁজে পায় না। আরজি করে যে তোমার যেটা বলছো অর্গানাইজড ভ্যান্ডালিজম, বারবার বলেছি, অর্গানাইজড কে করেছে সেটা পুলিশ জানতে পারলে না, কতগুলোকে ধরলো পুলিশে গেল না, সবাই জানে। নর্থ ক্যালকাটা যারা আন্ডারগ্রাউন্ডের খবর রাখে তারা সবাই জানে কে করেছে, কারা করেছে, কে অর্গানাইজ, পুলিশ জানতে পারেনি। এখন পুলিশের যদি এই অবস্থা, যেটা তুমি বললে একটু আগে, মেরেছে কাউন্সিলরকে খুঁজে পাচ্ছে না, বিডিওকে খুঁজে পাচ্ছে না, খুনের দায়ে অভিযুক্ত হয়েছেন বিডিও, মহামান্য শীর্ষ আদালত পর্যন্ত গেছেন, বেল পাননি, পুলিশ খুঁজে পায়নি। তারপরে দেখা গেল যে ওনার বোধহয় কী হলো, পরে ধরা পড়লো কি জামিন হয়ে গেছে কিনা জানি না, জামিনে বেরোবার কথা না। বাংলায় ফেল, ইংরেজিতে ফেল, বাংলায় 13 পাওয়া বিডিও। আমরা বারবার বলেছিলাম, আমরা বিশ্বাস করিনি, কিন্তু হয়েছে তো। পঞ্চায়েত নির্বাচনের পরে গত পঞ্চায়েত নির্বাচনে কোর্টে গিয়ে দেখেছেন বিডিও বলছেন, মহামান্য বিচারপতি কী বলে অ্যাড্রেস করতে জানেন না, উনি বলছেন ম্যাম ম্যাম, ওই একটা শিখেছে, ভাগ্যে দিদি বলেননি, এটাই যথেষ্ট। এই অবস্থা হয়েছে। এনারা এডিএম হবেন, ডিএম হবেন। হ্যাঁ, আমি শুধু দর্শকদের এইখানে শুধু বলবো যে ঘড়ির কাঁটায় এখন 9টা বেজে 12 মিনিট। এই যে 6 জন তৃণমূল কাউন্সিলর যে দেবরাজ চক্রবর্তীকে গ্রেফতারির মামলায় একটা পুরো সিন্ডিকেট কাজ করতে বলে পুলিশ সূত্রে বলা হচ্ছে তদন্তে, এই 6 জন তৃণমূল কাউন্সিলর সঙ্গে একজন দেবরাজ চক্রবর্তীর ছায়াসঙ্গী, তাদের তলব করা হয়েছিল আজকে রাত্রি 9টা বেজে 13 মিনিট। এখনো একজনও তাদের কেউ এসে পৌঁছয়নি। এবার পুলিশ কি করবে নিঃসন্দেহে আমাদের সেদিকে নজর থাকবে। কিন্তু আমি অনির্বাণের কাছে এইখানে আসবো যে এই যে তোলাবাজিটা চলতো সেখানে 30 জনেরও বেশি জনপ্রতিনিধি যুক্ত বলে পুলিশ দাবি করছে। তার মানে তোলাবাজিটাকে একটা সিস্টেমে পরিণত করা হয়েছিল তৃণমূল কংগ্রেসের আমলে। একটা প্রাতিষ্ঠানিক দুর্নীতি, একটা সিস্টেমিক করাপশন বলতে যা বোঝায় সেইটা হয়েছিল। আমি বলছি এরপরেও তৃণমূল কংগ্রেস জোর গলায় দাবি করবে যে জিরো টলারেন্স টু করাপশন। দেখুন, এখানে যে পুলিশ কর্মীদের তরফ থেকে এখন দাবি করা হচ্ছে যে ইত্যাদি ইত্যাদি এত কিছু করা হয়েছিল, আবার বিজেপির তরফ থেকে এবং অন্যান্য বিরোধী রাজনৈতিক দলের তরফ থেকে দাবি করা হতো সেই পুলিশই নাকি এর মধ্যে নিজেরাও জড়িত ছিল।
তাহলে এবার যে পুলিশ নিজেরাই জড়িত ছিল আজকে তারাই আবার দাবি করছে, মানে এটা শুনতে একটা অদ্ভুত লাগছে না? মানে পুলিশ সরকার পাল্টাতে হঠাৎ করে ধোয়া তুলসী পাতা হয়ে যেতে পারে না। আমি যদি ধরে নিলাম তর্কের খাতিরে এখানে যারা জনপ্রতিনিধি ছিলেন তারা প্রত্যেকে এই এক্সটর্শন কার্টেলের সঙ্গে যুক্ত ছিলেন, পুলিশও তো ছিল। খবরে অন্তত যেটুকু দেখছি সহমত যে পুলিশের একটা অংশ, আধিকারিকদের একটা অংশ এবং জনপ্রতিনিধিদের একটা বড় অংশ, তারাই তো নেক্সাসটা তৈরি করেছিল এবং যেটা দিনের পর দিন, মাসের পর মাস, বছরের পর বছর চলছিল, ফুলে ফেপে একেবারে মহিরুহের চেহারা নিয়েছিল। ঠিক কথা, সেই মহিরুহকে যদি মানে তোমাকে যাকে বলে মাটিতে নামিয়ে আনতে হয়, তাহলে যে পুলিশ যুক্ত ছিল তাদেরকেও তো সমন করার কথা, তাদেরকে করা হচ্ছে না কেন? আজকে এখানে শুধুমাত্র বেছে বেছে পলিটিক্যালি ইলেক্টেড যারা বা ইলেকশনের দ্বারা ইলেক্টেড যারা, তাদেরকে কেন টার্গেট করা হচ্ছে শুধুমাত্র? তারা যদি অন্যায়ের কার্টেলের সঙ্গে যুক্ত থেকে থাকেন তাদেরকে যেমন ধরা দরকার, যে পুলিশরা যুক্ত ছিল তাদেরকেও তো ধরা দরকার, তাহলে তাদেরকে বাদ দেওয়া হচ্ছে কেন? যদি নিশ্চয়ই করা দরকার। ঠিক যেমন সিবিআই, ঠিক বলেছেন, আমি আপনার সঙ্গে একমত, ঠিক যেমন সিবিআই বা ইডির অফিসাররা ঘুষ খেতে গিয়ে ধরা যখন পড়ে, তাদের মাথার ওপর যে সিবিআই মন্ত্রী অর্থাৎ প্রধানমন্ত্রী এবং ইডির যে মন্ত্রী ফিনান্স মন্ত্রী, তাদেরকে যেমন করা উচিত, এরা একসঙ্গে জুড়ে দেবেন। এবার নাহলে ব্যাপারটা না বড্ড বেশি একচোখা হয়ে যায় সমীরদা। এবার পয়েন্ট হচ্ছে, যদি এই কার্টেল থেকে থাকে, আপনি তো বিজেপিকে ভালোবাসেন, সেটা অসুবিধা নেই, সেটা ওপেনলি বলুন, ভুল কথা, ভালোবাসা না জেনে কথা বলো না, ভালোবাসা মানে আপনি যদি ভালো না বাসেন সেটাও বলে দিন, অসুবিধা নেই। বেশ, আমি এই জায়গা থেকে স্বপনদার কাছে যাব। স্বপনদা, মানে সত্যি মানে এই বর্তমান সরকার একেবারে দুর্নীতিতে জিরো টলারেন্স নীতি নিয়েছে, একের পর এক গ্রেপ্তার হচ্ছে, খুব ভালো কথা, কিন্তু এই যে নেক্সাসটা, এই যে র্যাকেটটা চলছে, এটা তো দিনের পর দিন চলাটা সম্ভব হতো না যদি মানে একটা অংশ, সরকারি অফিসারদের একটা অংশ এদের সঙ্গে, পুলিশের একটা অংশ এর সঙ্গে যুক্ত না থাকতো। তো সেক্ষেত্রে তো তাদের ক্ষেত্রেও পদক্ষেপটা নেওয়া উচিত। আমাকে একটু উত্তরটা দিতে দিও। প্রথমে সকলের প্রশ্ন যে পদক্ষেপটা নেওয়া হবে তো তাদের ক্ষেত্রে না, প্রথমেই আমি ওকে জবাব দিই। সিবিআই বা ইডি যদি কোনো অফিসারকে গ্রেপ্তার করে, তার মানে ধরে নিতে হবে যে আমাদের এই সিস্টেমে সিবিআই বা ইডি বা যে কেউ না, যদি দুর্নীতির সঙ্গে যুক্ত হয়, অভিযোগ যদি পাওয়া যায়, তাকে গ্রেপ্তার করা হয়। কিন্তু মমতা ব্যানার্জি নিজে পুলিশ মন্ত্রী হিসেবে তার পুলিশ যদি দুর্নীতি করে থাকে, কজন পুলিশ অফিসারকে তিনি সাসপেন্ড করেছেন, কজনের বিরুদ্ধে বিভাগীয় তিনি তদন্তের ব্যবস্থা করেছেন? করেননি, কিচ্ছু করেননি। আমি এক সেকেন্ড, প্রত্যেক পুলিশকে বরঞ্চ সমস্ত থানাকে বলে দেওয়া হয়েছিল যে তোমাদেরকে এত টাকা তুলে দিতে হবে। এই যে নেক্সাসটা তৈরি করেছিল, আজকে কালীঘাটের কেউ অস্বীকার করতে পারবে? 70-30-এর কথাটা মুখ্যমন্ত্রী বা তার দলের বলেনি যে তোমাদেরকে এত টাকা তুলতে হবে? দোলা সেন প্রকাশ্য বলেছে এত টাকা। সেটা শাখা সংগঠন নিয়ে এক সেকেন্ড পুরো ভিডিওটা আপনার কাছ থেকে এটা আমি তোমার সময় কিন্তু একবার সেটা ঠিক আছে, আমাকে বলতে দাও। শাখা সংগঠনের শাখা সংগঠনের কথা বলেছিলেন, 25-75 ভিডিওটা চালালেই বোঝা যাবে। তুমি উত্তর দেবে, আমাকে বলতে দাও। 25-75-এর এটা সব জায়গায় বলে দেওয়া হয়েছে। আজকে যে মুখ্যমন্ত্রী থাকাকালীন মমতা ব্যানার্জি বারবার একটা কথা বলতেন, কোথায় কি হচ্ছে, কে কি করছে, আমার সব নখদর্পণে। প্রত্যেকটা জায়গাতে তার কাউন্সিলর, এমএলএ, মন্ত্রী সবাই মিলে যে দুর্নীতির একটা চক্র চালাচ্ছে। কি নেই? বালি খাদান, কয়লা খাদান, জমির খাদান, নোনা জলে সোনা, ইট ভাটা, সোনা পাচার, গরু পাচার, চাকরি পাচার, চাকরি চুরি, সব কিছুতে লক্ষ লক্ষ কোটি টাকা লুট হয়েছে পশ্চিমবাংলায়। 15 বছরে পশ্চিমবাংলাকে দেউলিয়া করেছেন লুট করে করে একজন ভদ্রমহিলা কালীঘাট থেকে। কারণ তিনি যখন রেলমন্ত্রী ছিলেন, রেলমন্ত্রীর সময় রেলের টিকিট পর্যন্ত তিনি ওখান থেকে ব্যবসা করতো তার লোকেরা, এটা সকলে জানে। না, কিন্তু আমি বলছি যে 75-25 হোক বা 70-30 হোক, এটা দুটোই কিন্তু শোনা গিয়েছে তৃণমূল কংগ্রেসের শাসনকালে। এবং আমার ওইখানেও প্রশ্ন থাকবে, এক্ষেত্রে কোন কড়া ব্যবস্থাটা নেওয়া হয়েছে? অর্থাৎ জিরো টলারেন্স টু করাপশন মুখে বলা, কিন্তু বাস্তবে কি সম্পূর্ণ উল্টো কাজটা তৃণমূল কংগ্রেসের শাসনকালে আমরা দেখে এসেছি। আমি এইখানে দর্শকদের সামনে রাখবো, আজকে দেবরাজ চক্রবর্তী, তার বিরুদ্ধে অভিযোগটা কিন্তু বহু দিন থেকে কার্যত জমে এসেছে, কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। আর এবার দেবরাজ চক্রবর্তী, অদিতি মুন্সিদের অ্যাকাউন্টের দিকে নজর রয়েছে পুলিশের, যে অ্যাকাউন্টে প্রচুর তথ্য লুকিয়ে থাকতে পারে বলে পুলিশের আশঙ্কা। দেখুন, তাপস চ্যাটার্জি, দেবরাজ চক্রবর্তী, মানে সিন্ডিকেট ক্রাইমের পার্টনার। এ যেন দুর্নীতির মৌচাকে ঢিল। তোলাবাজি, আর্থিক প্রতারণা সহ একগুচ্ছ অভিযোগের ভিত্তিতে গত বুধবারই ঝাড়খণ্ড থেকে গ্রেফতার হয়েছেন দেবরাজ চক্রবর্তী। তার সূত্র ধরেই এবার রাজারহাট নিউ টাউনের প্রাক্তন তৃণমূল বিধায়ক তাপস চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে মারাত্মক অভিযোগ করলেন বিজেপি বিধায়ক তরুণজ্যোতি তিওয়ারি। ওই এলাকা আমি আবার বললাম, বিএমসি প্ল্যান না টিএমসি প্ল্যান, একটা কমন জিনিস ছিল। টিএমসি প্ল্যানটা কি জিনিস? বছর 2-3 আগেও তাপস চ্যাটার্জির হাত থেকে সাইন করা প্ল্যানে কাজ হয়েছে।
কিছু ব্যাংক ইনভলভমেন্ট আছে, সেই বিল্ডিং প্ল্যানটা আসল না, নকল বিল্ডিং প্ল্যান, তারাদের ইনভলভমেন্ট আছে। এবার তাপস চ্যাটার্জি, দেবরাজ, এই সিন্ডিকেটগুলো চলতো, সাথে বিএমসির কিছু ইঞ্জিনিয়ার ছিল, তারা ইনভলভ ছিল। এই সিন্ডিকেট ক্রাইমের মধ্যে সবাই আসছে। বিল্ডিং প্ল্যান এইসব দেখার দায়িত্ব আমার ছিল না। কয়েক বছর ধরে তুলাবাজি, প্রমোটাররা অতিষ্ঠ হয়ে গেছিল। পোর্শনটার দিকে আমি কখনো ব্যাপারটাকে রাখতাম না। যদি হয়ে থাকে এটা তো আমি বলবো অত্যন্ত অনৈতিক, অত্যন্ত অন্যায়। না জেনে বলবো না, আইন তার নিজের গতিতেই থাকবে। না, এরমভাবে আমার সাধারণভাবে এরকম বোধও হয়নি, কালচারও নেই। যদি এই ঘটনাগুলো যদি হয়, নিশ্চয়ই মাথা তো হেড হয়, দেখতেও খারাপ লাগে। দেবরাজ চক্রবর্তী পুলিশের জালে ধরা পড়তেই সামনে আসছে একের পর এক চাঞ্চল্যকর তথ্য। তদন্তকারীদের ভাবাচ্ছে দেবরাজ চক্রবর্তী ও তার স্ত্রী অদিতি মুন্সির ব্যাংক অ্যাকাউন্ট স্টেটমেন্ট। পুলিশ সূত্রে খবর, বিধানসভা ভোটের আগে সিঙ্গল ও জয়েন্ট অ্যাকাউন্ট মিলিয়ে যেখানে 5টি ব্যাংকে দেবরাজ দম্পতির কোটি কোটি টাকার লেনদেন হয়েছিল, সেখানে রাজ্যে তৃণমূল সরকার বিদায় নিতেই তাদের অ্যাকাউন্ট থেকেও একরকম ভ্যানিশ হয়ে গেছে বড় অঙ্কের টাকা। ভোটের আগেও যেখানে অ্যাকাউন্ট থেকে এক থোকে তোলা হয়েছিল 50 লক্ষ টাকা, সেখানে দেবরাজ চক্রবর্তী ও অদিতি মুন্সির মোট 5টি অ্যাকাউন্ট মিলিয়ে পড়ে আছে মাত্র কয়েক হাজার টাকা। অদিতি মুন্সিকে যখন জিজ্ঞাসাবাদ করতে মধ্যমগ্রামের বাড়িতে যায়, তখনও পর্যন্ত দেবরাজ চক্রবর্তী কিন্তু গ্রেফতার হয়নি। তখন সেই সময় অদিতি মুন্সি কার্যত কোনো রকম হেল্প বা সাহায্য বা কোঅপারেশন তদন্তকারীদের সাথে করেননি, এবং সেই সময় 2টি মোবাইল ফোন, একটি ল্যাপটপ পায়। কিন্তু তার পাশাপাশি গতকালকে যে ইনফরমেশন ছিল যে ব্যাংক অ্যাকাউন্টের অনেক নথিপত্র কিন্তু, ট্রানজাকশন নথিও কিন্তু তদন্তকারীরা নিয়ে আসেন। প্রশ্ন উঠছে, কোন নামে স্থাবর অস্থাবর সম্পত্তিগুলো কেনা হয়েছিল? কেনই বা ভোটের আগে তড়িঘড়ি তুলে নেওয়া হয় 50 লাখ টাকা? আচমকা ব্যাংক অ্যাকাউন্ট প্রায় ফাঁকা হলো কিভাবে? এই 5টি অ্যাকাউন্ট যে ব্যাংকগুলিতে, তার ম্যানেজারদের সঙ্গে কথা বলতে চান তদন্তকারীরা। দেবরাজ চক্রবর্তীর বিরুদ্ধে হিসেব বহির্ভূত কয়েকশো কোটি টাকা থাকার অভিযোগ উঠেছে। দেবরাজ বলে কথা, ইন্দ্র তো একা থাকেন না, দেবরাজ বাকিরা কোথায় গেলেন নিশ্চয়ই তাদেরকেও খুঁজে পাওয়া যাবে। তবে শচী দেবী এখন কি বলছেন সেটাও আমরা জানতে আগ্রহী। আপনারা যদি জানতে পারেন তাহলে সেটাও আমাদের জানাবেন। পুলিশ সূত্রে দাবি, নিজের এলাকায় তোলাবাজির সাম্রাজ্য কায়েম করেছিলেন দেবরাজ চক্রবর্তী, কিন্তু এর শেকড় কতটা গভীরে তারই খোঁজ চালাচ্ছে বিধাননগর কমিশনারেটের এসআইটি। সুকান্ত মুখোপাধ্যায়, সমীরণ পাল, শিবাশিস মৌলিক, এবিপি আনন্দ। দেখুন, আনহোলি নেক্সাস বা আতাতে ত্রিভুজটা সাম্প্রতিককালে প্রথম কখন সামনে এসেছিল? যখন শান্তনু সিনহা বিশ্বাস, জয় কামদার এবং সোনাপাপ্পুর বিষয়টা কিভাবে একে অপরের সঙ্গে জড়িত, এইটা সামনে এসেছিল। আদালতে তদন্তকারী সংস্থা তারা দাবি করেছিল। আমি এখানে বিশ্বনাথ চক্রবর্তীর কাছে আসব। একেবারে সিস্টেমটা, গোটা অপারেশনটা যেভাবে চলতো, এটা বুঝতে বিরাট বিশেষজ্ঞ হওয়ার দরকার হয় না বিশ্বনাথ দা? যে পুরসভার একটা অংশ যদি এটার সঙ্গে সম্পূর্ণভাবে জড়িত না থাকে, এইভাবে দিনের পর দিন সিস্টেমটা এবং দুর্নীতিটা চলতে পারে না। আমার প্রশ্ন হচ্ছে, একেবারে জিরো টলারেন্স টু করাপশন বলা শুভেন্দু অধিকারীর সরকার এই সিস্টেমটাকে, নেক্সাসটাকে ভাঙতে পারবে কিনা, এবং যারা যারা আধিকারিকরা পর্যন্ত যারা এর সঙ্গে জড়িয়ে রয়েছে তাদেরও তো আন্ডার স্ক্যানার আনা উচিত। না, ঠিকই, তুমি ঠিক বলেছো যে এইটা তো শুধুমাত্র জনপ্রতিনিধিরা এই দুর্নীতিটা শুধু একতরফা করেছে তা তো নয়, তাদেরকে সহায়তা করেছে, সাহায্য করেছে, তাদের থেকে বেনিফিট নিয়েছে, এই দুর্নীতির ভাগ পেয়েছে পুলিশের একাংশ, আমলাদের, আইএস থেকে ডাব্লিউবিসিএস অফিসারদের একাংশ। ফলে এই প্রশ্নটা খুব ন্যায়সঙ্গত প্রশ্ন যে দুর্নীতির এই ত্রিভুজে শুধুমাত্র কি রাজনীতি ব্যক্তিত্বরা কি কেবল পানিশমেন্ট পাবেন? কেন পুলিশের যারা দুর্নীতি করেছেন, যারা আমলাদের মধ্যে দুর্নীতি করেছেন, তাদেরকে কেন স্ক্যানারের মধ্যে আনা হবে না? এটা একটা প্রশ্ন। আর দ্বিতীয়, যে এই দেবরাজরা যখন শয়ে শয়ে কোটি টাকার লেনদেন করেছে, সেই লেনদেনটা তো মানি লন্ডারিং অ্যাক্টের আন্ডারেই আসে, এবং ইডি মানে সিএবি এরা কি করেছিল সেই সময়, এই প্রশ্নটা আসবে। মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রশাসন নিয়ে যেমন আমরা গত 50 দিন ধরে চিৎকার করছি, একইভাবে আমরা প্রশ্ন তুলতে চাই যে মানি লন্ডারিং যেভাবে হয়েছে, যেভাবে টাকা ট্রানজেকশন হয়েছে ইললিগাল ভাবে, সেই ইললিগাল টাকা ট্রানজেকশন আটকানোর দায়িত্ব তো ইডিরও ছিল, কেন্দ্রের সংস্থাগুলোরও আছে, সেই কারণে এগুলোকে তৈরি করা হয়েছিল। তাহলে কি বুঝতে হবে যে কেন্দ্রীয় সংস্থাগুলো তারাও কি এই মানে ত্রিভুজের মধ্যে, দুর্নীতির ত্রিভুজের মধ্যে কেন্দ্রীয় সংস্থাগুলো যুক্ত হয়েছিল, সিবিআই, ইডি সমেত। থার্ড যে বিষয়টা আমি তোমাকে বলতে চাই যে দেখো, যারা ধরা পড়ছেন আমরা অত্যন্ত খুশি,
যে দুর্নীতি দমনের উদ্যোগ শুরু করেছেন রাজ্য সরকার, কিন্তু যারা ভালো তৃণমূল হয়ে গেল, ধরো আমি খুব স্পেসিফিক বলছি যে মুখ্যমন্ত্রী নিজে বলেছিলেন জাভেদ খান এবং তার ছেলেদের বিরুদ্ধে 90টার বিষয়ে বেশি অবৈধ প্রপার্টির কথা, নোটিশও গেল। যেই মুহূর্তে জাভেদ খান ভালো তৃণমূলে ঢুকে গেলেন, সেই মুহূর্তে তার বিরুদ্ধে তদন্তগুলো সমস্ত বন্ধ হয়ে গেল। একইভাবে বাপি হালদার থেকে দিল্লিতে যারা এমপি জয়েন করলেন, বাপি হালদার থেকে তাদের বিরুদ্ধে বিজেপি অভিযোগ করেছে। আজকে সেই অভিযোগ আমি একটা শুধু উত্তর দেব, যে পুলিশ আগের সরকারের সময় কাজ করার জন্য যাদের বিরুদ্ধে আমরা অ্যাকিউজ করছি, ওই সিস্টেমের মধ্যে তাদেরকে ওইভাবে থাকতে হবে। আজকে সেই পুলিশ যখন মুড়ি থেকে দেবরাজকে ধরছে, জাহাঙ্গীরকে ধরছে, বিভিন্ন জায়গা থেকে সমস্ত তৃণমূলের দুষ্কৃতীকে যখন ধরে আনছে, ওই সেই পুলিশই তো যখন ল অ্যান্ড অর্ডার, আজকে পশ্চিমবাংলার সমস্ত মানুষ বলছে এই যাবৎকাল 50 বছরের মতো এত ভালো ল অ্যান্ড অর্ডার পশ্চিমবাংলায় কখনো নেই, তাহলে তো এই কথাটাও বলতে হবে এই পুলিশ সিস্টেমের বলি সমস্ত পুলিশকে দুর্নীতিগ্রস্ত ছিল এ নয়। পুলিশকে আমরা যদি সকলকেই বলি যে তোমরা দুর্নীতির সঙ্গে যুক্ত ছিলে, তোমাদেরকে সব বাদ দেবো আর ইনভেস্টিগেশন করবো, তো সরকার কাকে দিয়ে চালাতো? সরকার রাতারাতি তো 2 মাসের মধ্যে তো একটা সরকার সবকিছু একসঙ্গে ঠিক করে ফেলতে পারে না। হাইকোর্টে স্টে আছে, বিল্ডিং ভাঙার উপর তাদের উপর স্টে আছে, সেটাকে কি করতে হবে? আগে তো ভ্যাকেট করতে হবে এগুলো, আমাদের সিস্টেম থেকে মানতে হবে, আইন তো মানতে হবে না। আমরা আমাদের ইচ্ছেমতো কাজ করবো, কাজ করছে, কাজ করতে দিন, সহায়তা করতে দিন। বেশ, স্বপনদার কথাতে একটাই স্পষ্ট হয়ে গেল যে পুলিশের লোকজন এই তথাকথিত কার্টেল নেক্সাসের অংশ থেকে সমান অপরাধ করেছে, স্বপনদারা তাদের বিরুদ্ধে কিচ্ছু করবে না। একবারও বলিনি, এক্ষুনি বললেন একবারও বলিনি। সকলকে কি তাহলে কার বিরুদ্ধে করেছেন বলুন? আমি বলছি কার বিরুদ্ধে করেছেন বলি, আমরা বলছি তারা সিস্টেমের বলি, আগে সরকার বলি। একটা বিষয় তো এটা তো স্বীকার করতেই হবে, এই রাজ্য পুলিশের এসটিএফ একেবারে নেপাল বর্ডার থেকে জাহাঙ্গীর খানকে ধরেছে, এই রাজ্য পুলিশের এসটিএফ ঝাড়খণ্ডের সীমান্ত থেকে দেবরাজ চক্রবর্তীকে ধরেছে, ফলে পুলিশের এই সাফল্য এবং রাজ্য সরকারের এই মানসিকতা যে জিরো টলারেন্স টু করাপশন, এইটা কিন্তু আশা যোগাচ্ছে। দ্রুত আমি এখানে আসতে চাইবো সমীর রাইচের কাছে। সমীর, দেখো, প্রথম কথা, আজকে পুলিশ যেগুলো করছে, জাহাঙ্গীরকে ধরছে, দেবরাজকে ধরেছে, এটা যেমন প্রশংসা প্রাপ্য, সঙ্গে সঙ্গে মনে রাখতো পুলিশের এটাই কাজ, কিন্তু তার এটা দিয়ে কখনো এটা হয় না যেই পুলিশরা আগে চুরি করেছে, যেই পুলিশরা এবার বলতে পারো যে তখন পলিটিক্যাল চাপে করেছে, আমি মানতে রাজি নয়। যেই পুলিশরা সাধারণ মানুষের ওপরে যখন অত্যাচার হয়েছে, তারা যখন পুলিশের কাছে গেছে, পুলিশরা যারা অভিযুক্ত অন্যায় করেছে তাদের ফেভার করেছে, যারা নিপীড়িত তাদেরকে বরং অ্যারেস্ট করেছে। যেই পুলিশরা দিনের পর দিন জানতো যে এর নামে ওয়ারেন্ট আছে, তাকে সে পুলিশ স্টেশনে বসে আছে, পুলিশ ধরতো না, বলতো নট ফাউন্ড। সেই সুতরাং আজকের পুলিশের যেমন প্রশংসা আমি করব, কিন্তু সেই আমলে যে স্পেসিফিক, আমি বলছি নট অল দ্য পুলিশ, যে পুলিশ যারা যারা অন্যায় করেছে তাদেরকেও অ্যারেস্ট করা উচিত। একদম মুখ্যমন্ত্রী যদি ভবানীপুর থানাতে ঢুকে যায়, ঢুকে গিয়ে বলেন যে এদেরকে অ্যারেস্ট করা যাবে না, ছাড়তে হবে, খারাপ ছিল তো, আপনারা তো খুব ভালো। অবশ্যই দেবরাজ চক্রবর্তীকে যে গ্রেফতারি, তার সঙ্গে ডিসি গ্লোবাল নামে একটি কনস্ট্রাকশন কোম্পানির নাম উঠে আসে, যেটা কাগজে কলমে কনস্ট্রাকশন কোম্পানি, কিন্তু তার যে কোনো নির্মাণ রয়েছে তার খোঁজ পাওয়া যায়নি। দেবরাজ চক্রবর্তীর বাড়ি থেকে ল্যাপটপ বাজেয়াপ্ত করা হয়েছে, সেখান থেকে কোম্পানির হদিশ মেলে, তবে এই নির্মাণ সংস্থার অফিস কোথায় তা খোঁজ নিতে গিয়ে প্রায় চোখ কপালে উঠেছে তদন্তকারীদের। দেখুন, কোনো অফিস ছিল না, না 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 না, কোনো ওইটা দেখিনি। বন্ধ হয়েছে, আপনার এই দেবরাজ অ্যারেস্ট হয়ে গেল, অ্যারেস্ট হওয়ার পর থেকে বন্ধ। কেউ বলছেন বাগুইয়াটির এই এলাকায় ডিসি গ্লোবাল নামে কোনো অফিসই ছিল না, কারো মুখে আবার শোনা যাচ্ছে দেবরাজ চক্রবর্তীর গ্রেফতারির পর থেকেই বন্ধ হয়ে পড়ে এই অফিস। নামে গ্লোবাল, কিন্তু কাজে আসলে কি শেল কোম্পানি, অর্থাৎ ভুয়ো সংস্থা? পুলিশ সূত্রে খবর, দেবরাজ চক্রবর্তী এবং অদিতি মুন্সির ফ্ল্যাট থেকে বাজেয়াপ্ত ল্যাপটপ থেকে হদিশ পেলে ডিসি গ্লোবাল নামে একটি নির্মাণ সংস্থা। তদন্তকারীরা জানতে পারেন গত কয়েক বছরে এই সংস্থার মাধ্যমে কেনা হয়েছিল একাধিক সম্পত্তি। পুলিশ সূত্রে দাবি করা হয়েছে খাতায় কলমে এর ঠিকানা জ্যাংরা গোবিন্দ নিবাস, কলকাতা 59। লেখা আছে শ্রী দেবরাজ চক্রবর্তী, দমদম বিকেপি
সাংগঠনিক জেলা টিএমসিপি, অর্থাৎ এটা মূলত দলীয় অফিস হিসেবেই ব্যবহার হতো 2015 সালে, যখন এখানে কাউন্সিলর হয়েছিলেন এই 7 নম্বর ওয়ার্ডে দেবরাজ চক্রবর্তী, তখন তিনি এখানে বসতেন এবং পরবর্তী সময় 2021 সালে বিধায়িকা হওয়ার পরে অদিতি মুন্সিও এই অফিসেই বসতেন এবং তাজ্জব বনে যান তদন্তকারী অফিসাররা যে এই দলীয় পার্টি অফিসের ঠিকানাতেই হচ্ছে এই ডিসি গ্লোবাল নামে অফিসের ঠিকানা। এখানে কোনো বোর্ড ফোর্ড কোনোদিন দেখিনি। এখানে বসতেন, ওই যে উনি কাউন্সিলর ছিলেন, বিধায়ক ছিলেন, সবাই আসতো, দেবরাজ বসতেন, অদিতি এখানে সই ফই করে দেবে। রেজাল্ট আগে থাকতেই বন্ধ হয়ে গেছে, না কোম্পানি ছিল না। এখানেই বাড়ছে রহস্য। ডিসি গ্লোবাল গালভরা নাম আছে, লেনদেন আছে, প্রচুর সম্পত্তি কেনার অভিযোগও আছে, কিন্তু নেই জিএসটি নম্বর, নেই কোনো রেজিস্টার্ড অফিস। পুলিশ সূত্রে দাবি ডিসি গ্লোবাল খাতায় কলমে কনস্ট্রাকশন কোম্পানি হলেও কোথাও একটি ইট পর্যন্ত গাঁথেনি বলে জানা যাচ্ছে। খালি তৃণমূলেরই সব কাজ হতো, আর কিছু ছিল না। ওদের পার্টিটাই তো আসলে একটা কোম্পানি, বড় সড়ো কোম্পানি, নেটওয়ার্কিং কোম্পানি, 25 খাও 75 দাও, সেই কোম্পানি। তো ও কোম্পানির ভেতরে আবার একটা কোম্পানি খুলেছে, সেটা আবার কোম্পানি ল খুঁজতে হবে, যেটা কোম্পানি লয়ে পারমিট করে কিনা সেটা আমি বলতে পারবো না, কিন্তু ওদের পার্টিটাই করে খাওয়ার। রহস্যময় ডিসি গ্লোবাল, কাগজে অস্তিত্ব কিন্তু বাস্তবে শূন্য। অভিযোগ এই নামেই ঘুরতো কোটি কোটি টাকা, কেনা হতো একের পর এক সম্পত্তি। সব মিলিয়ে তদন্তকারীদের কাছে রহস্যের মতন পরিণত হয়েছে এই ভুইফোড় সংস্থা ডিসি গ্লোবাল, যার অধীনে কোটি কোটি টাকার লেনদেন হয়েছে, কোটি কোটি টাকার সম্পত্তি কেনা হয়েছে এবং কয়েকশো কোটি টাকা কার্যত এক অ্যাকাউন্ট থেকে অন্য অ্যাকাউন্টে ট্রান্সফার করা হয়েছে। কিভাবে এই সংস্থা চলতো, এই ডিসি গ্লোবালের আদ্যক্ষর অনুসারে তা দেবরাজ চক্রবর্তীর কিনা, গোটা বিষয়টি খতিয়ে দেখছেন তদন্তকারীরা। আপনি একটা লোকের কথা বলুন যার নাম বাদ দেওয়া যায়। তৃণমূলের নেতা ছিল শুভেন্দু অধিকারী, মমতার কথা ছিল যে পুরুলিয়ার চাকরিটা বিক্রি করেছে মেদিনীপুরে শুভেন্দু, বলেননি? এখন মমতার সঙ্গে আছেন, সম্ভবত এখনো আছেন রাজীব ব্যানার্জি, মুখ্যমন্ত্রী বলেননি যে বনের চাকরিগুলোকে সে লুট করে দিয়েছে। ফলে তৃণমূলে দাঁড়িয়েই, তৃণমূলের থেকেই এই লুঠের ব্যবস্থা যারা করেছেন তাদের নামের পর নাম পাবেন, কারোর নাম বাদ দেওয়া যায় না। ফলে মেরিট, মামলার মেরিট নিয়ে কোনো বক্তব্য রাখবো না, মেরিট নিয়ে কোনো বক্তব্য রাখবো না। আইনের পথে চলবে দেবরাজ এবং তার আইনজীবীরা সেটা বলবেন। কোটি কোটি টাকা লেনদেন করা এই ভুতুরে কোম্পানি কার? ডিসি গ্লোবালের আড়ালে ঠিক কি লুকিয়ে আছে? এখন সেই উত্তরই খুঁজছে বিধাননগর কমিশনারেটের তদন্তকারী দল। সুকান্ত মুখোপাধ্যায়, হিন্দল দে, অরিত্রিক ভট্টাচার্য, এবিপি আনন্দ। মানে কোথাও গিয়ে কি তাহলে এই ডিসি গ্লোবাল, এই যে নির্মাণ সংস্থার আড়ালে দুর্নীতির কাজটা চালাতেন দেবরাজ চক্রবর্তী, সেটাই খোঁজার চেষ্টা করছেন তদন্তকারীরা। তবে আমি রবীন্দ্রনাথ বাবুর কাছে এই জায়গায় আসতে চাইবো। রবীন্দ্রনাথ বাবু, প্রাক্তন কাউন্সিলর দেবরাজ চক্রবর্তী বলুন, সমরেশ চক্রবর্তী বলুন, কিংবা সম্রাট বড়ুয়া, এরা তো দুর্নীতিটা করতে তখনই সক্ষম হয়েছে যখন একেবারে এদের মাথায় কোনো বড় মাথা রয়েছে। সেই মাথা পর্যন্ত কি পৌঁছানো যাবে? হ্যাঁ, এই ক্ষেত্রে আমি প্রথম শুরু করব যে আগের যে প্রশ্ন সেই প্রাসঙ্গিকতা টেনে দেখুন। যদি আমরা পুলিশ অফিসাররা বা পুলিশের যারা সাধারণ কনস্টেবল তারা কিভাবে অপরাধীদের সঙ্গ দিয়েছে এই খুঁজতে যায়, তাহলে কিন্তু ঠকবাজতে গা উজাড় হয়ে যাবে এবং আমি সেইভাবে সাক্ষ্য প্রমাণ পাওয়া মুশকিল। কে সেই সময়ে মাথায় ছিলেন? মমতা বন্দ্যোপাধ্যায় মাথায় ছিলেন এবং যারা এটা সৎভাবে চালনা করতে গেছে, জয়রামনের কথা আমার মনে আছে, সৌমেন মিত্র আমাদের একই জুনিয়র ছিলেন প্রেসিডেন্সি কলেজে, তাকে কি করা হয়েছিল আমাদের মনে আছে, দময়ন্তী সেন তাকে কি করা হয়েছিল আমরা মনে আছে, যে তার বিরুদ্ধে তদন্তকে সঠিক পথে চালাতে গেছে তাকেই সাংঘাতিকভাবে হেইকুল করা হয়েছে, ওয়েটিং রেখে দেওয়া হয়েছে। তাহলে সবাই ওই মিঠুনদে হওয়ার চেষ্টা করবে, যেটা পরবর্তীকালে আমরা দেখতে পাচ্ছি। এখন এই ঘটনার যে মানে ডিসি চক্রবর্তী ঠিকই ডিসি গ্লোবাল মানে দেবরাজ চক্রবর্তী গ্লোবাল কিনা তাও আমাদের ভাবতে হবে। যাই হোক, এই যে দেবরাজের যে অর্গানাইজেশন, এটা নিয়ে তিনটে কথা। এই যে দেখুন, একটা জায়গা মানে একজন লোক 15 সাল থেকে 26 সাল 11 বছর সময় পেয়েছে। তাতে পূর্ণেন্দু বোসের সিএ ছিলেন, তারপরে নিজে ওই ছেড়ে দিয়ে তৃণমূল ছেড়ে দিয়ে কংগ্রেসে হয়ে একটা কাউন্সিলর হলেন, হয়ে তারপরে আবার তৃণমূলে ফিরে আসলেন এবং তারপরে ব্যাপক 1300 কোটি টাকার অভিযোগ। আপনি ভাবুন, একটা লোক 1300 কোটি টাকা তুলছে আর মুখ্যমন্ত্রী জানতেন না এটা কোনো হতে পারে? তাহলে যদি সেই মুখ্যমন্ত্রী যদি না জানতেন, তার আজকে এই দশায় হওয়া উচিত।
যে মুখ্যমন্ত্রী এটা জানেন না 1300 কোটি টাকা এইরকম একটা লোক চলে যাচ্ছে তাহলে শাসনটা কোন পর্যায়ে ছিল এটা ভাবুন। দ্বিতীয় যে প্রশ্নটা, এই তো যা ধরা পড়লো, এই তো শুধু প্রমোটারদের কাছ থেকে নেয়নি, ওই চত্বরের গরিব যে রিক্সাওয়ালা তাদের কাছ থেকে 100 টাকা করে নিত প্রত্যেক মাসে মাসে, যারা অটোওয়ালা তাদের কাছ থেকে 100 টাকা করে নিত। এই যে মানে সাধারণ মানুষ, শ্রমজীবী মানুষ যারা খেটে খেত তাদের কাছ থেকে টাকা নিত, একদম ব্যভিচার করে গেছে। এই ব্যভিচারীকে ব্রডটুবুক করতে হবে এবং তার জন্য আইনি প্রক্রিয়া কিন্তু দীর্ঘ। সেই আইনি প্রক্রিয়ার যথাযথভাবে সাক্ষ্য প্রমাণ দিয়ে তাকে এই ধরে নিয়ে গেলাম আর জেল থেকে বেলে চলে এলো, এটা যেন না হয়। তৃতীয় যে প্রশ্ন, মাথা তো নিশ্চয়ই আছে, কোথায় গেল এত টাকা? এত টাকা 50 লাখ টাকা অ্যাকাউন্ট থেকেই তো গেছে, তাহলে অ্যাকাউন্ট থেকে তুললো, সেটা কোথায় গেল? এটা তো বিরাট ব্যাপার। সেই মাথা প্রশ্ন নিয়ে তৃণমূলেও ছিল, এবার যদি আমাদের বিজেপির সময়, বিজেপির রাজত্ব তো যদি একই প্রশ্ন করতে হয় যে মাথায় পর্যন্ত পৌঁছতে পারবে কিনা পুলিশ, একেবারে তাহলে মানে মুশকিলের কথা, মানে মাথা পর্যন্ত পৌঁছাতে পারবে এই আশা ভরসাতেই কিন্তু পশ্চিমবঙ্গের মানুষ এই সরকারকে নিয়ে এসছে। একেবারে সেই আশা ভরসাতে কিন্তু এখনো পর্যন্ত তারা রয়েছে। দেখুন, এই যে জনপ্রতিনিধি যারা, দেবরাজ চক্রবর্তীর মতন যারা কাউন্সিলররা, এরা তো মানে নির্বাচনে এসেছেন এবং জনপ্রতিনিধি হয়েছেন মানুষের সেবা করার জন্য। এবার সেই সেবা করার কথা বলে কেউ যদি 1300 কোটি টাকা সম্পত্তি বানিয়ে ফেলেন, তাহলে কিরকম সেবা করতেন সেখান থেকে স্পষ্ট। এবার সেবা থেকে সেবাশ্রয়ে আসবো। যে সেবাশ্রয় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ডায়মন্ড হারবার মডেলের অন্যতম গুরুত্বপূর্ণ অংশ, সেই সেবাশ্রয়ের আড়ালে আসলে হতোটা কি ইতিমধ্যেই আপনারা জানেন, তা নিয়ে এফআইআর রুজু হয়েছে। এবার স্বাস্থ্য মন্ত্রক, স্বাস্থ্য দফতর আলাদাভাবে প্যারালেলি একটা শতপ্রণোদিত মামলা রুজু করে তদন্ত শুরু করতে চলেছে। দেখুন, শীঘ্রই ওনাকে শ্রীঘরে পাঠানো হবে, আগাম গারদ শুভেচ্ছা জানিয়ে রাখছি। সেবাশ্রয় ব্যাপারটা আমি কোনোদিনই জানি না, আজও জানি না, আমি বলতে পারবো না। সেবাশ্রয় নিয়ে আরও বিপাকে ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। লিখিত অভিযোগ, এফআইআর এর পর এবার সেবাশ্রয় নিয়ে শতপ্রণোদিত তদন্ত শুরু করল রাজ্যের স্বাস্থ্য দপ্তর। স্বাস্থ্য দপ্তর ইন্ডিপেন্ডেন্ট স্বাধীনভাবে তদন্ত শুরু করেছে, পুলিশ দপ্তর তার তদন্ত শুরু করেছে। আমাদের কাছে যা যা তথ্য প্রমাণ আসবে সেগুলো আমরা সবই পুলিশ ডিপার্টমেন্ট বা গৃহ মন্ত্রণালয়ে পাঠিয়ে দেবো। তৃণমূল ক্ষমতায় থাকাকালীন বারবার শোনা যেত ডায়মন্ড হারবার মডেলের কথা। তারই অন্যতম অংশ ছিল অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পৃষ্ঠপোষকতায় হওয়া বিনামূল্যে চিকিৎসা শিবির সেবাশ্রয়। কিন্তু দল ক্ষমতাচ্যুত হওয়ার পর সেই সেবাশ্রয় নিয়ে চাঞ্চল্যকর সব অভিযোগ উঠতে শুরু করেছে। বিশেষজ্ঞ চিকিৎসকের নাম করে আয়ুর্বেদিক, হোমিওপ্যাথিক এবং ডেন্টালের পড়ুয়াদের দিয়ে চিকিৎসা করানো, চিকিৎসা সরঞ্জাম ও ডায়াগনস্টিক পরীক্ষা সংক্রান্ত নানা বেনিয়ম সহ উঠেছে কোটি কোটি টাকার আর্থিক দুর্নীতির অভিযোগ। বিজেপি নেতা অভিজিৎ দাস ওরফে ববির পর এ নিয়ে সুখদেব দাস নামে ডায়মন্ড হারবারের এক বাসিন্দা অভিযোগ দায়ের করেন, যার প্রেক্ষিতে ভারতীয় ন্যায় সংহিতা বা বিএনএস এর 16টি ধারায় দায়ের হয়েছে এফআইআর। তদন্ত শুরু করেছে পুলিশ। এবার পৃথকভাবে তদন্ত করবে স্বাস্থ্য দপ্তর। সেবাশ্রয়ে যা যা মেশিন লেগেছিল, যা যা যে ডাক্তার এসেছিল, কোনোটাই সঠিক নয়। মেশিন বাইরে নিয়ে যাওয়ার কোনো লাইসেন্স ছিল কিনা, নর্মালি আলট্রাসোনোগ্রাফি মেশিন বাইরে নিয়ে যাওয়া হয় না, দেখতে হবে সব কাগজপত্র ঠিক আছে কিনা। আমাদের আশঙ্কা সঠিক ডাক্তার কেউ ছিল না, পুরোটাই আয়ুষের পড়ুয়ারা ছিল। তদন্ত শুরু হয়েছে। এটা এনশিওর করতে হবে যে যারা দেখছেন তারা কিন্তু যেন স্পেশালিস্ট হন। তারপর এটা একটা সুপার স্পেশালিটি অথবা স্পেশালিটি শিবির হিসাবেই আমার মনে হয় সেটাকে করা হচ্ছিল। এখন যেটা কানে আসছে যে এখানে কিন্তু সেরকম কোনো ডাক্তার ছিলেন না। এবার সেটা যদি হয়ে থাকে, যে মানুষটি বিশ্বাস করে ওখানে গেছিলেন তিনি নিশ্চয়ই প্রতারিত হয়েছেন। এর সাথে কোনো ফাইন্যান্সিয়াল ট্রানজাকশনস জড়িত আছে কি না, মানে তার পরবর্তী চিকিৎসা, ধরুন কেউ একটা প্রেসক্রাইব করেছেন তার একটা অপারেশন লাগবে, তাহলে সেটা কোনভাবে করা হয়েছে, আদৌ সেটা করা হয়েছে কি না, এটা নিয়ে একটা প্রশ্ন থেকেই যাচ্ছে। বিনামূল্যে চিকিৎসার কথা বলা হলেও অভিযোগ, সরকারি হাসপাতালের বদলে ঘুরিয়ে বেসরকারি হাসপাতালে রোগীদের ভর্তি করানো হতো। এরপর স্বাস্থ্যসাথী কার্ড ব্যবহার করে তুলে নেওয়া হতো কোটি কোটি টাকা। এরকমই চাঞ্চল্যকর অভিযোগ করেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সেবাশ্রয়ের কোঅর্ডিনেটরের দায়িত্ব সামলানো সরকারি চিকিৎসক। সার্বিক তদন্ত হচ্ছে, এখানে কেউ ব্যবসা করে বেরিয়ে গেছে কিনা সব রকম দেখা হবে। রাজ্য সরকারের তহবিল তছরূপ করেছে কিনা সেটাও আমরা দেখব। স্বাস্থ্যসাথীর বেআইনি উপযোগ করা হয়েছে কিনা সেটাও আমরা দেখব। কোন চিকিৎসক, কোন প্রশাসক এর মধ্যে ছিলেন তাদেরকে খুঁজে বার করা হবে। সেবাশ্রয় ব্যাপারটা আমি কোনোদিনই জানি না, আজও জানি না, আমি বলতে পারবো না।
সেবাশ্রয়ে ওঠা অভিযোগের প্রেক্ষিতে 6টি আইনের 27টি ধারায় অভিষেক বন্দ্যোপাধ্যায় ও অন্যান্যদের বিরুদ্ধে এফআইআর রুজু করেছে পুলিশ। সন্দীপ সরকার, অরিত্রী ভট্টাচার্য, বিশ্বজিৎ দাস, এবিপি আনন্দ। কারা চিকিৎসা করাতেন এই সেবাশ্রয়ে? আপনারা অভিযোগটা গত কয়েকদিন ধরে বারে বারে এবিপি আনন্দ দর্শকদের সামনে আনছে, সেটা হচ্ছে যারা ধরুন হাতুড়ে ডাক্তার, যারা আয়ুর্বেদের ডাক্তার, যারা হোমিওপ্যাথির ডাক্তার এবং যারা পড়াশুনো করছেন ডাক্তারি করার বা রোগী দেখার এখনো পর্যন্ত আইনি যোগ্যতা তারা অর্জন করতে পারেনি, তারা পর্যন্ত চিকিৎসা করছেন। এই ছবিও দর্শকদের সামনে দেখিয়েছি। সামান্য পায়ের বা কোমরের একজন যন্ত্রণা নিয়ে একজন সেবাশ্রয়তে গেছিলেন, এরা যদি চিকিৎসা করেন যা হওয়ার তাই হয়েছে, পাটাই কেটে বাদ দিতে হয়েছে। আমি বলছি মানুষের জীবন নিয়ে ছিনিমিনি খেলতে 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 কোন স্তরে নামা যায় অনির্বাণ? না, এখানে কোন স্তরে কে নামছে তার একটা এক্ষুনি প্রমাণ দিই। যে 1300 কোটি টাকার কথা একটু আগে হচ্ছিল, এই অভিযোগটা করেছে তরুণজ্যোতি তেওয়ারি, বিজেপি নেতা। আপনারা এখানে আপাতভাবে নিরপেক্ষতার মুখোশ পড়ে সেটাকে একেবারে তথ্য এবং প্রমাণ হিসেবে ধরে নিয়ে পুরোটা শুনছো না অনির্বাণ। আমি বলছি ফ্যাক্টকে মিসকোট করো না। আমি বলছি যা যা অভিযোগগুলো সামনে এসেছে তারা যে কোনো সাধারণ মানুষের সিদ্ধারা দিয়ে ঠান্ডা স্রোত বইয়ে দেবে। প্রশ্নটা তাহলে আসে কিভাবে যে 1300 কোটি কিভাবে করলো? অভিযোগ প্রমাণ হয়েছে। এখানে যেমন শারদ বাবু স্বাস্থ্যমন্ত্রী হিসেবে বলছেন তদন্ত হবে, পুলিশ করছে আমরাও করব, তার আগেই তিনি বলছেন জেলে পাঠাবো। তার মানে তদন্ত কি হবে তার অভিমুখ, তার রেজাল্ট তিনি আগে থেকে ঠিক করে রেখেছেন। এখানে পরিষ্কার পলিটিক্যাল ভেন্ডেটার জন্য যে হচ্ছে না হলফ করে কেউ বলতে পারবে? তাহলে এখানে ঠিক যেমন স্বপনদা একইভাবে রবীন্দ্র অনির্বাণ, এই জায়গা থেকে আমাকে বলতেই হচ্ছে, একটু অনির্বাণ ধৈর্য ধরে শুনতে হবে। মনবুর আলী, চিকিৎসক কোঅর্ডিনেটর সেবাশ্রয় এবং সেবাশ্রয় 2, তিনি কি বলছেন একটু শুনে নাও অনির্বাণ। যে অভিযোগ যেটা যে ক্যাম্পে আসা রোগীদের সরকারি হাসপাতালে না পাঠিয়ে বেসরকারি হাসপাতালে পাঠানো হতো, সেখানে বেশিরভাগ ক্ষেত্রে বিনা কারণেই রোগীদের ভর্তি করে রাখা হতো, ফ্রিতে চিকিৎসা বলে ভর্তি করিয়ে স্বাস্থ্য কার্ড ব্যবহার করে টাকা তুলে নেওয়া হতো। কে অভিযোগটা করছেন? মনবুর আলী, যিনি এই সেবাশ্রয় 2 এর চিকিৎসক এবং কোঅর্ডিনেটর। অনির্বাণ, হ্যাঁ, অভিযোগ করছেন, তার তদন্ত যদি ঠিকভাবে করা হয়, সেই তদন্ত যদি ঠিকভাবে করা হয়, যে সকল বেসরকারি হাসপাতালের কথা বলা হচ্ছে প্রত্যেকের মালিককে ধরা উচিত হবে। আপনি এখানে বলতে পারবেন কেউ করবে না সব, এখান থেকে পরিষ্কার ওই নামগুলো দিয়ে সেখান থেকে এক্সটর্শন করা হবে। এখানে যেভাবে পুলিশকে ক্লিন চিট দেওয়ার কথা একদম টেবিলে বসে শুনলাম, যে পুলিশ কদিন আগে খুব খারাপ ছিল তখন শুনতাম সিবিআই কেন ধরে না, আজকে সেই পুলিশকে ক্লিন চিট দেওয়ার জন্য একেবারে কম্পিটিশন পড়ে গেছে। এতে তদন্তের নামে কি হবে? ওই জিরো টলারেন্স, ধববাজি পরিষ্কার বোঝা যায়। এখানে পরিষ্কার পলিটিক্যাল ভেন্ডেটার জন্য পুরোটা হচ্ছে রাজনৈতিক প্রতিহিংসা। স্বপন দাস উত্তর দেবেন। পুলিশকে নিয়ে যা বলার বলেছি, আর তদন্ত কিভাবে হবে সেগুলো নিয়ে বলেছি। আমি এই সেবাশ্রয় নিয়ে একটা কথা বলি। স্বাস্থ্যের নামে ভাঁওতা, গরিব মানুষ, সাধারণ মানুষ, নিরুপায় যে মানুষগুলো তার চিকিৎসার জন্য এই সেবাশ্রয়ের নামে তাদেরকে সেখানে ডেকে নিয়ে গিয়ে, যেখানে সরকারি হাসপাতালগুলোতে পরিকাঠামো নেই, সেখানে ডাক্তার, তারপর নার্স, তারপর হচ্ছে হাতুড়ে ডাক্তার, সকলকে এক জায়গায় দিয়ে তাদেরকে লালিপপ খাওয়ানোর মতো চিকিৎসা করিয়ে তাদেরকে বিপদে ফেলা হলো। এই লক্ষ লক্ষ মানুষকে বিপদে ফেলে তারপর গিনিস বুকে ওঠানোর জন্য আমরা এত লোকের চিকিৎসা করে দিয়েছি, এত লোকের স্বাস্থ্যের ব্যবস্থা করে দিয়েছি। এই যে প্রতারণা, এই প্রতারণার সঙ্গে যুক্ত সে যেই হোক না কেন, সে কালীঘাটের যুবরাজ হোক বা ডায়মন্ড হারবারের যমরাজ হোক, প্রত্যেকের শাস্তি হবে, তদন্ত হবে এবং তদন্তে যাদেরকে দোষী পাওয়া যাবে প্রত্যেকের স্থান গাড়ো দেওয়া হবে, এটা নিশ্চিত থাকুন। অনির্বাণ বলছেন যে একেবারে পলিটিক্যাল ভেন্ডেটা, রাজনৈতিক প্রতিহিংসার জন্য এই অভিযোগগুলো তোলা হচ্ছে। আমি এবার প্রতিবেদনটা দর্শকদের সামনে রাখবো। তারা আমি বলছি তারা সবাই এসেছিলেন এই সেবাশ্রয়ে সুচিকিৎসা পাবেন বলে। তারা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সুচিকিৎসা দেওয়ার যে প্রতিশ্রুতি তাতে আস্থা রেখেছিলেন, কিন্তু তাদের অভিজ্ঞতা কি হয়েছে আপনারা দেখুন এবং তারপর বলবেন এটাও কি রাজনৈতিক প্রতিহিংসার অংশ বলবেন। দেখুন, কোনো ট্রিটমেন্ট হয়নি, রেফার টু মেডিকেল কলেজ ডায়মন্ড হারবার রেফার করে দেওয়া হয়। তবে লাভ কিছু হয়নি। ওরা ওষুধ দিয়েছিল মাথা যন্ত্রণার, আরও এখানে বেশি মাথা ঘুরছে। বিনামূল্যে চিকিৎসা শিবির, হাজার হাজার গরিব মানুষের ভিড়, ঢাক ঢোল পিটিয়ে প্রচার, অথচ অভিযোগ কোনো চিকিৎসাই হয়নি সেখানে। কারো আবার ওষুধ খেয়ে ফল হয়েছে উল্টো। সময় যত এগোচ্ছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সেবাশ্রয় নিয়ে অভিযোগের যেন পাহাড় জমতে শুরু করেছে। বিষ্ণুপুরের বাসিন্দা প্রিয়াঙ্কা পুরকায়েত গিয়েছিলেন সেবাশ্রয়ে চিকিৎসা করাতে। আমার গাইনি প্রবলেম আর কোমরের যন্ত্রণার জন্য আমি গিয়েছিলাম। ওখানে যে ওষুধটা দেওয়া হয়েছিল চিরকুটেলিকে পাশের কাউন্টার থেকে নিয়ে নিতে বলা হয়েছিল। দেখছি ওষুধ খাওয়ার পরে যন্ত্রণা আরও বেড়ে যাচ্ছে, তারপরে আমি ফেলে দিয়েছিলাম। এই পরিস্থিতিতে অভিষেক বন্দ্যোপাধ্যায় সহ অন্যান্যদের বিরুদ্ধে দায়ের হয়েছে এফআইআর। 6টি আইনের 27টি ধারায় মামলা রুজু হয়েছে ডায়মন্ড হারবারের তৃণমূল সাংসদের বিরুদ্ধে।
পাশাপাশি শতপ্রণোদিত তদন্ত শুরু করেছে স্বাস্থ্য দপ্তর। ডায়মন্ড হারবারের হরিণডাঙ্গার বাসিন্দা আলপনা মণ্ডল সেবাশ্রয়ে গিয়ে ডায়াগনস্টিক পরীক্ষা করেছিলেন, কিন্তু তারপর কি টেস্ট হয়েছিল? ওই থাইরয়েড, সুগার রিপোর্ট করিয়েছিলাম, কিন্তু আমার রিপোর্ট দেয়নি। কোথায় রিপোর্ট করিয়েছিলেন? এই ক্যাম্পে, সেবাশ্রয়ে। আমাদের ওই চোখের জন্য সমস্যা, ঘাড় যন্ত্রণা হয়, মাথা যন্ত্রণা হয়, দেখে ওষুধপালা দিয়েছিল, ওতে কিছু কাজ হয়নি। চশমা দেওয়ার কথা ছিল, দেয়নি। শুধু চিকিৎসা নিয়েই নয়, অভিযোগ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সেবাশ্রয়ে আশ্রয় নিয়েছিল আর্থিক দুর্নীতিও। 1 জুলাই এ নিয়ে বিষ্ণুপুর থানায় অভিযোগ দায়ের করেন বিজেপি নেতা অভিজিৎ দাস ওরফে ববি। আমাদের সিএমএস ছিলেন ভারত মিশ্রের সঙ্গে, ওদের এসপিকে নির্দেশ দিয়েছিলেন, ডিএমকে নির্দেশ দিয়েছিলেন যে তদন্ত করার জন্য। ডিএম সুমিত গুপ্তা এতগুলো যে ক্যাম্প চলছিল, উনি কি করে উনি অনুমতি দিয়েছিলেন? উনি যদি অফিসিয়ালি অনুমতি না দেন, তাহলে ওনার নজরের মধ্যে এত লক্ষ লক্ষ লোক ওই ক্যাম্পে গিয়েছিল, তো উনি কি তার জন্য স্টেপ নিয়েছিলেন? ওনার এই জেলার মধ্যে কি করে ইউএসজি মেশিন ওই ক্যাম্পের মধ্যে ঢুকে তার সেগুলো কি কাজে ব্যবহৃত হয়েছিল? এই প্রক্রিয়ার সঙ্গে যারা যারা যুক্ত ছিলেন, যারা চিকিৎসকদের নিয়ে যাওয়ার আয়োজন করেছিলেন, তিনি হচ্ছেন সাংসদ হতে পারেন, কোনো রাজনৈতিক ব্যক্তিত্ব হতে পারেন, তিনি সরকারি কোনো আধিকারিক হতে পারেন, এদের সবাইকার ভূমিকাগুলিকে তদন্ত করে দেখে উপযুক্ত ব্যবস্থা আমাদের রাজ্যের পুলিশ, সাধারণ প্রশাসন এবং স্বাস্থ্য প্রশাসন নেবেন। আমাদের সংগঠনের পক্ষ থেকে এই আশা আমরা রাখছি। একদিকে তদন্ত করছে পুলিশ, অপরদিকে শতপ্রণোদিত তদন্তে নেমেছে স্বাস্থ্য দপ্তর। যারা যারা অনাচার অবিচার করেছে, স্বাস্থ্য আধিকারিক হোক, রাজনৈতিক ব্যক্তিত্ব হোক, প্রশাসনিক আধিকারিক হোক, পুলিশ আধিকারিক হোক, সঠিক জায়গায় সঠিক বিচার হবে। জনগণকে এভাবে রিস্কে ফেলার দায় কাউকে নিতে হবে। এখন তদন্তে কি উঠে আসে সেটাই দেখা। সন্দীপ সরকার, ঝিলম করঞ্জাই, এবিপি আনন্দ। এই কল্যাণ কুমার দাস, শিলা মণ্ডল, প্রিয়াঙ্কা পুরকাইত বা সুচিত্রা মণ্ডল, এরা সবাই রাজনৈতিক প্রতিহিংসা করছেন, পলিটিক্যাল ভেন্ডেটা করছেন। আমি বলছি যখনই কোনো প্রশ্ন তোলা হয় এভাবেই তো দাগিয়ে দেওয়া হয়। আমি সমীরদার কাছে আসবো। সমীরদার মনে থাকবে যে সন্দেশখালিতে যখন মহিলারা রাস্তায় নেমেছিলেন, তখন ওই একই কাজ তৃণমূল কংগ্রেস করেছিল। যখন টুম্পা কয়াল, মৌসুমী কয়ালরা প্রশ্ন তুলেছিলেন, তখন তাদের মাওবাদী বলে দাগিয়ে দেওয়া হয়েছিল। একই রকম ভাবে এই সারের দাম নিয়ে প্রশ্ন তোলায় শিলাদিত্য চৌধুরীর সঙ্গে একই কাজ করা হয়েছিল। সেই ট্র্যাডিশন তৃণমূল কংগ্রেস এখনো বয়ে নিয়ে চলেছে। সমীরদা, দেখো কি অদ্ভুত না, কি বিচিত্র। যেই ছেলেটির নামে, আমি ছেলেটি বলছি, যুবরাজ বলতে পারবো না, এটা আমি আগেও বলতে চাইনি কোনোদিন, অসহনীয়। আমাদের এতটা দুর্ভাগ্য, ওরকম একজন ব্যক্তিত্বকে যুবরাজ বলতে হয়েছে। যাই হোক, বাংলার এত দুর্ভাগ্য। যার নামে কয়লা চুরি, এক সেকেন্ড, যার নামে কয়লা চুরি, যার নামে কয়লা চুরি, যার নামে গরু পাচার, যার নামে চাকরি চুরি, যেদিকে তাকাবো চুরির, তার সাথে ওই ভদ্রলোকের নাম জড়িত ছিল। সে আবার সেবাশ্রয়। প্রথম কথা, এটা হয় না যে অনেক ডাকাতি করেছি, এবার একটু দান করলাম, এটা একটা দিক হতে পারে। আরেকটা দিক হলো যে তিনি নিজে স্বীকার করে দিয়েছেন পশ্চিমবাংলার স্বাস্থ্য ব্যবস্থা তৎকালীন সময় কতটা ব্যর্থ ছিল। কতটা ব্যর্থ না থাকলে এইভাবে লক্ষ লক্ষ মানুষকে খোলা মাঠে নিয়ে ট্রিটমেন্ট করতে হয় না। সেটা হচ্ছে এই সেবাশ্রয়ের দায়িত্বে, প্রধান দায়িত্বে তখন আমরা জানতাম, বিজেপির কাছে শুনতাম শান্তনু সেন ছিলেন। যে শারদবাবু এক্ষুনি সব তদন্ত হবে, এই হবে, অমুক হবে, তমুক হবে, পরশু দিন বোধ হয় 2-3 দিন আগে ওই শান্তনু সেনের সঙ্গে এক ফ্রেমে দাঁড়িয়ে কাউকে একটা সংবর্ধনা দিচ্ছিলেন। 1, 2, সে সময় স্বাস্থ্য ব্যবস্থার সচিবের স্তরে মাথায় যিনি ছিলেন নারায়ণ স্বরূপ নিগম, আমার যদি খুব ভুল না হয় তিনি এখনো শপথে বহাল রয়েছেন। কি তদন্ত হবে, আসলে তদন্তের অভিমুখ কি এতেই বোঝা যাচ্ছে। এই তদন্তের নামে ঢপবাজিগুলো আপনারা যদি না বলেন আমরা বলবো। দেখুন, ব্যাপারটা হচ্ছে যে যেভাবে তদন্ত পরিচালনা করে নারায়ণ স্বরূপ নিগম নিজে যদি অভিযুক্ত হন আলাদা প্রশ্ন, কিন্তু একজন আইএএস অফিসার যখন থাকে না, তখন তিনি তাকে যেভাবে পরিচালিত করবে সেভাবে হবে। এখন যদি উনি তদন্ত সত্যিভাবে চান তাহলে হবে, আর যদি সে পলিটিক্যাল উইল না থেকে, যদি আমরা দেখি ফিরহাদ হাকিম ঘনিষ্ঠকে যেমন ছেড়ে দেওয়া হচ্ছে সেরকম ছেড়ে দেওয়া হয়, চুপ হয়ে যাবে। ব্যাপারটা হচ্ছে মাথার উপর যিনি আছেন তিনি যেভাবে তদন্ত করবেন, তিনি যেভাবে তদন্ত চাইবেন সেইভাবে তদন্ত হয়। এখানে নারায়ণ স্বরূপ নিগম নিজে যদি অভিযুক্ত হয়ে থাকেন তাহলে সে নিয়ে আমি কথা বলতে পারবো না, কিন্তু যদি সেটা অভিযুক্ত না হয়ে থাকেন কি তদন্ত হবে? তদন্ত যে মন্ত্রী যিনি করবেন তিনি তার সদিচ্ছা ঠিক না, সেটা বিরাট প্রশ্ন, এবং সেইখানে কতখানি সদিচ্ছা এটা দেখাতে পাচ্ছেন সেটা আগামী দিন বলবে আর কি। আমি এইখানে দর্শকদের সামনে রাখতে চাইবো যে
একেবারে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কথা যখন বারে বারে উঠে আসছে, অভিষেক বন্দ্যোপাধ্যায়, আপনারা জানেন যে ইতিমধ্যে ডিজে মামলায় নতুন করে বিপাকে পড়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। নিরাপত্তা রক্ষীদের দিয়ে আইন বিরুদ্ধ কাজ করানোর অভিযোগের প্রেক্ষিতে তৃণমূল সাংসদকে নোটিশ পাঠিয়েছে কালীঘাট থানা। গতকাল পাঠানো ওই নোটিশে বলা হয়েছে যে 3 দিনের মধ্যে জবাব দিতে হবে। দেখুন, ডিজে মামলায় আগামী বুধবার বিধাননগর আদালতে অ্যাডিশনাল চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে কণ্ঠস্বরের নমুনা দিতে হবে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে। এই আবহে ট্রাফিক আইনে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে দায়ের হওয়া অভিযোগের প্রেক্ষিতে নোটিশ দিল কালীঘাট থানা। 1 জুলাই কালীঘাট থানায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে নতুন অভিযোগ দায়ের করেন রাজীব সরকার নামে বাগুইয়াটির এক বাসিন্দা। অভিযোগকারী দাবি করেন নিরাপত্তা রক্ষীদের দিয়ে আইন বিরুদ্ধ কাজ করানো হচ্ছে। অভিযোগের কেন্দ্রে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নিরাপত্তার এই ছবি। গাড়ির ভিতরে বসে অভিষেক, বাইরে ফুটবোর্ডে দাঁড়িয়ে তার নিরাপত্তা রক্ষীরা। ওইভাবে পাদানিতে লোক দাঁড়িয়ে ওনাকে সিকিউরিটি দেওয়ার নাম করে লোক ঝুলতে ঝুলতে গেছে। কাল যদি উনি পড়ে যেতেন, কোনো একটা লোক যদি ধরুন অ্যাক্সিডেন্টে পড়ে যেতেন, বা ধরুন ওই লোকের জন্য যদি কোনো রকম অ্যাক্সিডেন্ট অন্য কারোর হতো, তার দায়ভার কি অভিষেক ব্যানার্জি নেবেন? ওই গাড়িটি কার, চালককে, কেন ওরকম ভাবে রাস্তায় যাতায়াত? সূত্রে খবর, এইসব প্রশ্নের উত্তর চাওয়া হয়েছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কাছে। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে গত 1 তারিখ কালীঘাট থানায় অভিযোগ করেছিলেন বাগুইয়াটির বাসিন্দা রাজীব সরকার। তার অভিযোগ যেটা ছিল যে ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি যে গাড়িতে চড়েন সেই গাড়ির ফুটবোর্ডে তার নিরাপত্তা রক্ষীরা তারা কিন্তু একেবারে ঝুলতে ঝুলতে যায়, যেটা কিন্তু তার নিরাপত্তা রক্ষীদের জন্য যেমন বিপজ্জনক, তার পাশাপাশি পথ চলতি মানুষজনের জন্য বিপজ্জনক। যে কোনো সময় বড়সড় দুর্ঘটনা ঘটতে পারে, তেমনটাই কিন্তু অভিযোগ করেছিলেন রাজীব সরকার। অভিষেক ব্যানার্জিকে একটা নোটিশ সার্ভ করা হয়েছে 2 তারিখে এবং 3 দিনের সময়সীমা দেওয়া হয়েছে। এই 3 দিনের মধ্যে ওনাকে সমস্ত ডিটেলস জানাতে হবে। কে গাড়ি চালাচ্ছিল, গাড়ির মালিক কে, গাড়ির কি ডিটেলস, কেন উনি এইভাবে নিয়ে যাচ্ছিলেন, এই সমস্ত ডিটেলস ওনাকে জানাতে হবে। 2 তারিখ কালীঘাট থানা থেকে পাঠানো নোটিশে 3 দিনের মধ্যে জবাব চাওয়া হয়েছে। অভিষেকের উপর যা চলছে পর কেসের পর কেসে, যে কোনো লোক হলে গুড়িয়ে যেত এতদিনে। প্রচণ্ড মনের জোর আছে, তার জন্য প্রত্যেকটা কেসকে ফেস করছে। আমি ফেস এভরিথিং। বহু লোকের সিকিউরিটি করে, বহু নেতার সিকিউরিটি করে, বাঁদিকে হাত বাড়িয়ে থাকে, বহু নেতার করে। তাদের বিরুদ্ধে কেস হচ্ছে না, কেস হচ্ছে একমাত্র অভিষেকের নামে কেস হচ্ছে। প্রসঙ্গত, ভোট প্রচারে বারবার ডিজে বাজানো সংক্রান্ত মন্তব্য নিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে বাগুইয়াটি থানায় অভিযোগ দায়ের করেছিলেন এই রাজীব সরকার। হিন্দোল দে ও রুমা পালের রিপোর্ট, এবিপি আনন্দ, কলকাতা। হাটকে আবার খবরে নিবেদনে ক্যাপ্টেন স্টিল, বাড়ির আসল শক্তির জন্য বেছে নিন সঠিক টিএমটি। একেবারে আইনকে বুড়ো আঙুল দেখিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায় নিরাপত্তা রক্ষীরা গাড়ির ফুটবোর্ডে ঝুলতে ঝুলতে যাচ্ছেন, জানিয়ে কালীঘাট থানার তরফে নোটিশ পাঠানো হলো অভিষেক বন্দ্যোপাধ্যায়কে। ফলে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আইনি বিপাক কি আরো বাড়লো, আরো আইনি বিপাকে পড়লেন? অনিলদা কি মনে করেন? একটা কি জানেন তো, কুজোরও চিফ হয়ে শুতে ইচ্ছা করে, বাংলা একটা প্রবাদ আছে। আমেরিকান প্রেসিডেন্টের এয়ারফোর্স 1 আছে, ইন্ডিয়ান প্রাইম মিনিস্টারের এয়ার ইন্ডিয়া 1 আছে। সেই দেখে দেখে ওনারও শখ হয়েছে আমিও 21টা গাড়ির কনভয় নিয়ে যাব। বিইং অ্যান এমপি, আপনাদের চ্যানেলে আমি প্রতিবাদ করেছিলাম সেই সময়, হাউ ইজ এনজয়িং এ কনভয় অফ 21 ভেহিকলস উইথ জ্যামার। প্রাইম মিনিস্টারের সঙ্গে জ্যামারে যায়, হু উইল বিয়ার দি কস্ট? থানায় লোক নেই, জোন নেই, সিভিক ভলেন্টিয়ার ওনার পিছনে খিদমত খাটবে। আর এই যে জিনিস করেছেন উনি, এবং আপনারা যতই যা বলুন, এরা অনির্বাণ বলার কি আছে, যে ফুটবোর্ডে দাঁড়িয়েছে সে নিজে পুলিশের লোক, তার যদি যে এটা বেআইনি আইনি এটা তো তার নিজের জানার কথা। এবং সিকিউরিটি প্রোটোকল কিভাবে সে তার ডিউটি ডিসচার্জ করবে, এটা কি তাকে যাকে সিকিউরিটি দিচ্ছে সে বলে দেবে? এটা কোনোদিন হয়? প্রফেশনাল পুলিশ তার নিজের জানা উচিত, কি করা উচিত কি করা উচিত না। এই যে কোনো ইস্যুতে পুলিশ হোক বা এই ট্রাফিক আইন ভাঙাতে সব কিছু তদন্ত হবে। আর আমার কাছে পরিষ্কার আমাদের দলের স্ট্যান্ড হচ্ছে, দুর্নীতি ইস্যুতে সে পুলিশ হোক বা আমলা, নেতা হোক বা হোতা, কেউ ছাড় পাবে না। সে যে আমলেই করে থাকুক না কেন, তাদের বিরুদ্ধে অভিযোগ থাকলে দ্রুত ব্যবস্থা হবে। দেখো, একটাই আমি তোমাকে রিকোয়েস্ট করব যে আইনের শাসন অনেকটাই প্রতিষ্ঠিত হয়েছে, আরো ব্যাপকভাবে হোক, কিন্তু একই সাথে আইন যাতে হাতে নিয়ে যারা ডিম ছুটছেন, যারা আইন হাতে নিয়ে ঢিল ছুটছেন, তাদেরকে বিজেপি দলীয়ভাবে নিয়ন্ত্রণ করুক, এটা আমি কিন্তু মনে প্রাণে চাই। কারণ যে কালচারটা তৈরি হচ্ছে সেটা চিন্তার, আমাদের দলের লোক নয়।
বেশ, নিঃসন্দেহে এই ধরনের ঘটনা এবং তার প্রবণতা আটকানো সরকারে যখন, সেখানে তো একটা দায়িত্ব থেকেই যায়, প্রত্যাশাও থেকে যায়। আইনের শাসন প্রতিষ্ঠার ক্ষেত্রে প্রতিশ্রুতি এবং তার বাস্তবায়নের দিকে কিভাবে সরকার এগোচ্ছে, আমাদের সেদিকেও নজর থাকবে। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।